চীনা পণ্যের উপর 104% শুল্ক কার্যকর যুক্তরাষ্ট্রের। বর্ধিত শুল্ক নিয়ে বাংলাদেশ সহ যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত ট্রাম্প, জানালেন ক্যারোলাইন লিভিট। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 58, আহত 213। লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগারেও দখলদারদের আক্রমণ। ওমানে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক নিয়ে দুই দেশের ভিন্ন বক্তব্য। ওয়াশিংটন সরাসরি আলোচনার কথা বললেও প্রত্যাখ্যান তেহরানের। দাবি, মার্কিন চাপে ফলপ্রসূ হবে না সংলাপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। চীনের ওপর দ্বিতীয় দফায় আরও 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে চীনা পণ্যের ওপর 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। এই দুই দেশের বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে কানাডাও। বুধবার থেকে মার্কিন অটোমোবাইল খাতে 25% শুল্ক কার্যকরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34%। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এর পরিপ্রেক্ষিতে দেশটির পণ্যের ওপর গত সোমবার আরও 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। সব মিলিয়ে আরোপ করা 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল চীন। নতুন করে আরও 50% শুল্ক আরোপকে ভুলের উপর ভুল হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল। এদিকে শুল্ক আরোপের পর প্রতিদিন $200 কোটি আয় করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। অন্যদিকে বুধবার থেকে শুধু চীন নয়, শুল্ক আরোপের জালে পড়ছে মার্কিন অটোমোবাইল খাতও। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা এবং তা 9 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। বলা হয়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডীয় অটোমোবাইল খাতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত এই পাল্টা ব্যবস্থা কার্যকর থাকবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের ওপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। চলতি মাসের শুরুতে তালিকা দেখিয়ে বাংলাদেশ সহ 100টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহৎ রফতানি বাজারে এমন বাণিজ্যের বাধার খবরে নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার ট্রাম্পকে পাঠানো প্রধান উপদেষ্টার চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিতের আহ্বান জানানো হয়। শুল্ক উত্তেজনার মধ্যেই ঢাকায় বসা বিনিয়োগ সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা, যেখানে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্ব দেন এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, বোয়িং এর মতো কোম্পানিগুলোর এক্সপার্ট কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনায় উঠে আসে শুল্ক প্রসঙ্গ জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী সচিব নিশা দেশাই জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তাই তারা আশা করেন শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও ওঠে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। বাংলাদেশ ও মাদাগাস্কারের মতো অর্থনীতির দেশের উপর বাড়তি শুল্ক আরোপের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট জানান, একটি চুক্তিতে যাতে পৌঁছানো যায় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট আগামীতে যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র এমন কিছু দেশের উপর শুল্ক আরোপ করেছে যাদের অর্থনৈতিক অবকাঠামো বেশ দুর্বল, যেমন বাংলাদেশ ও মাদাগাস্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এসব দেশগুলোর সঙ্গে কিভাবে বাণিজ্য ঘাটতি ঠিক করতে চান? এসব দেশের টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেয়া হবে কি? First of all, the reciprocal tariff rates that were implemented by country were focused on বিভিন্ন দেশ এতদিন যুক্তরাষ্ট্রের উপর আর্থিক ও অআর্থিক নীতি দ্বারা বাণিজ্য বাধা তৈরি করে রেখেছিল, যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে এসব দেশে রফতানি করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যে দেশ ফোন করবে সে দেশের প্রশাসনের সঙ্গেই কথা বলবেন তিনি। বাণিজ্য চুক্তি করতে এরই মধ্যে অনেক দেশ যোগাযোগ করেছে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে চিঠি পাঠান বাণিজ্য উপদেষ্টা। এতে ট্যারিফ লাইনের আগের 190টি সহ 100টি পণ্যকে শুল্কমুক্ত করার বিষয়ে বাংলাদেশ ভাবছে বলে উল্লেখ করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুধু ট্যাঙ্ক, বোমা আর ড্রোনই নয়, যুদ্ধের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু। নেতানিয়াহু বাহিনীকে এই ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো। সম্প্রতি গুগল ও ওপেন এআই উভয়ই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নীতিমালা পরিবর্তন করেছে। আগে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্পষ্ট লেখা থাকতো এআই কখনোই অস্ত্র বা নজরদারি কাজে ব্যবহার করা যাবে না, কিন্তু এখন সেই শর্ত সরিয়ে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এআই ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বিশ্লেষকদের মতে এর ফলে এখন এআই প্রযুক্তি সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গাজায় গণহত্যার প্রতিবাদ করায় 2 কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহের প্রতিবাদ করেন ওই 2 কর্মী। অনুষ্ঠান চলাকালীন এক কর্মী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে মাইক্রোসফটের এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তার কঠোর সমালোচনা করেন। এ সময় প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা ওই কর্মীকে বের করে দেয়। এর কিছুক্ষণ পর আরেক কর্মীও প্রতিবাদের মাধ্যমে অনুষ্ঠানের বিঘ্ন ঘটায়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থানে জার্মানি। শরণার্থী পুনর্বাসন কর্মসূচি চালু না করতে সম্মত সম্ভাব্য সরকারের 2 শরিক দল। ওমানে হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক নিয়ে 2 দেশের ভিন্ন বক্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ওয়াশিংটনের পক্ষ থেকে একে 2 দেশের সরাসরি আলোচনা হিসেবে দাবি করা হলেও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুঁশিয়ারি প্রত্যাহার করে নিলেই কেবল ফলপ্রসূ হবে না আলোচনা। ক্ষমতায় আসার পর থেকেই ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন সামরিক হামলার হুঁশিয়ারিও। তবে তোপের মুখে আলোচনায় বসতে নারাজ মাসুদ পেজেশকিয়ান প্রশাসন। তাদের দাবি, হামলার হুঁশিয়ারির মধ্যে নিরপেক্ষ আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপ নীতি প্রত্যাহার করে নিলেই ফলপ্রসূ হবে আলোচনা। এর মধ্যে প্রথমবারের মতো আগামী শনিবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে 2 দেশ। তবে এ নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে 2 দেশের সরাসরি বৈঠক হিসেবে দাবি করলেও তা মানতে নারাজ ইরান। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে যুক্তরাষ্ট্রের। যদিও ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের রক্ষায় কোনো কার্পণ্য করবে না তারা বলেও জানান তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্র আদতে কী উদ্দেশ্য হাসিল করতে চায় সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন আরাকচি। বলেন, পারমাণবিক অস্ত্র বিষয়ে যে কোনো চুক্তিতে রাজি তারা, তবে পরমাণু চুক্তির আড়ালে অন্য কোনো স্বার্থ হাসিল করার চেষ্টা চালালে তা ব্যর্থ হবে।
এদিকে ইরানের পরোক্ষ চুক্তির শর্তকে উপেক্ষা করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, ওমানে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান, যদিও ইরান এ দাবি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। একই দিন ট্রাম্প বলেন, পরমাণু চুক্তি না হলে ইরানের জন্য দিনটি ভয়াবহ হতে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে 2 চীনা সেনাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো ও বেইজিং। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের নির্দেশে ইউক্রেনের এক সেনা হত্যা ও বিভিন্ন সরকারি ভবনে বিস্ফোরণের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে কিয়েভ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বিভিন্ন গণমাধ্যম। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিরা খার্কিভ অঞ্চলের এক কর্মকর্তার গাড়ির নিচে বিস্ফোরক স্থাপন করেছিলেন। তবে সতর্ক থাকায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। এছাড়া $50,000 পুরস্কারের বিনিময়ে খার্কিভ অঞ্চলের প্রধান ওলেহ সিনিহুবোভকে হত্যার দায়িত্ব তাদের উপর দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া খার্কিভের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি ভবনেও বিস্ফোরণ ঘটায় তারা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চীনা সেনাদের সঙ্গে পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। আটক হওয়া 2 জন ছাড়াও আরও বেশ কিছু চীনা নাগরিক রুশ বাহিনীতে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান জেলেনস্কি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিপাত করেন তিনি। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো ও বেইজিং। এর আগে যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করেছে বলে জানায় ইউক্রেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. দক্ষিণ কোরিয়ায় আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। চলতি বছরের 3 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হলে 60 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে উত্তেজনাকর পরিস্থিতিতে আগাম নির্বাচন দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। আচমকা সামরিক শাসন জারি, গণ অভ্যুত্থানে উস্কানি, বিরোধী দলের প্রতিবাদ আর জনগণের বিক্ষোভ আন্দোলন সব মিলিয়ে গত কয়েক মাস ধরে নাটকীয় রূপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশটির সার্বিক পরিস্থিতি। অবশেষে গত শুক্রবার সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ইউলকে ক্ষমতা থেকে বহিষ্কারের রায় দেন আদালত। এবার সংবিধান অনুযায়ী 60 দিনের মধ্যেই জরুরি নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পালা। এই আইন মাথায় রেখেই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুকসু। এর মধ্যেই একে একে নির্বাচনী দৌড়ে নাম লেখাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকার জানিয়েছে, নির্বাচন কমিশন, প্রসিকিউশন ও পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অবৈধ এবং বেআইনি কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে। প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিয়ং। তবে দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবুও জনমতের সমীক্ষায় তার জনপ্রিয়তা অনেক এগিয়ে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাব ধসে পড়ল ছাদ, 66 জনের মৃত্যু, আহতদের শতাধিক। ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে, চলছে উদ্ধার অভিযান। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন করে কোনো অভিবাসীকে গ্রহণ করবে না জার্মানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনএইচসিআর এর বরাতে এ তথ্য জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নতুন করে কোনো ধরনের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি চালু না করতে সম্মত হয়েছে জার্মানির সম্ভাব্য সরকারের 2 শরিক দল, এএফটি এবং সিডিইউ।
চলতি বছর 23 ফেব্রুয়ারি জার্মানির পার্লামেন্ট নির্বাচনের সময় অভিবাসন ছিল অন্যতম আলোচিত বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া কয়েকটি সহিংস হামলার সঙ্গে অভিযুক্ত হিসেবে উঠে আসে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের নাম, যেটিকে কাজে লাগিয়ে ভোটের মাঠে ভালো ফল করেছে অভিবাসন বিরোধী অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি। সাধারণ নির্বাচনে ভোটের হিসেবে তাদের অবস্থান ছিল দ্বিতীয়। তবে ভোট শেষ হলেও অভিবাসন ইস্যুতে এখনো সমানভাবে আলোচিত দেশটি। ভোটের দিক থেকে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্রেটদের নিয়ে জোট সরকার গঠনের আলোচনা করছে সবচেয়ে বেশি ভোট পাওয়া রক্ষণশীল সিডিইউ। সেখানেও অভিবাসন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন করে কোনো অভিবাসীকে গ্রহণ করবে না ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বরাতে এ তথ্য জানায় জার্মান বার্তা সংস্থা ডিপিএ। এই স্থগিতাদেশের কারণ জানতে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে ওই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করেননি। রয়টার্স জানিয়েছে নতুন করে কোনো ধরনের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি চালু না করতে সম্মত হয়েছে জার্মানির সম্ভাব্য সরকারের দুই শরিক দল এএফডি ও সিডিইউ। পাশাপাশি যেসব কর্মসূচি চালু রয়েছে সেগুলো যতটা সম্ভব বন্ধ করে দিতেও ঐক্যমতে পৌঁছেছেন দল দুটির শীর্ষ নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর ৬,৫৬০ জন শরণার্থীকে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এই কর্মসূচির আওতায় সাধারণত মিশর, জর্ডান, কেনিয়া, লেবানন, পাকিস্তান এবং লিবিয়া সহ বিভিন্ন দেশের শরণার্থী বা রাষ্ট্রহীন মানুষদের আশ্রয় দেওয়া হয়। এছাড়া অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে গত বছর 15 সেপ্টেম্বর থেকে প্রতিবেশী 9টি দেশের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করে জার্মানি। এবছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত যা বলবৎ থাকার কথা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার প্রদর্শনী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এতে 8টি হীরা প্রদর্শিত হচ্ছে, যার মূল্য 12,000 কোটি টাকার বেশি। সবচেয়ে আলোচিত মেডিটেরেনিয়ান ব্লু নামের একটি 10.3 ক্যারেটের নীল হীরা, যার মূল্য 2,000 কোটি টাকার বেশি। ঝলমলে হীরার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবির বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে সোথেবিসের উদ্যোগে 2 দিন ব্যাপী এই আয়োজন করা হয়। এতে 12,000 কোটি টাকার বেশি মূল্যের 8টি হীরার সংগ্রহের প্রদর্শনীও করা হয়। সবচেয়ে আলোচিত মেডিটেরেনিয়ান ব্লু নামের একটি 10.3 ক্যারেটের নীল হীরা, যার দামই 2,000 কোটি টাকার বেশি। এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা বলে অভিহিত করেছে সোথেবিস। হীরাটির কাটিংও করা হয়েছে সুদক্ষভাবে। প্রদর্শনীতে থাকা মোট 8টি হীরার সম্মিলিত ওজন 700 ক্যারেটের বেশি। সোথেবিসের উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইক ব্রুনিং জানান, আবুধাবিতে হীরার সংগ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনায় এখানে আয়োজনটি করা হয়েছে। এই হীরাগুলো সাধারণ নয়, প্রতিটি এক কথায় অনন্য। আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছেন যারা এই মানের এবং এই রকম দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন। প্রদর্শনীটি চলবে 9 এপ্রিল পর্যন্ত। এরপর 13 মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে মেডিটেরেনিয়ান ব্লুর নিলাম। পৃথিবীতে বিরল এই রত্নগুলো শুধু মূল্যবানই নয়, ইতিহাসেরও অংশ, যার নিলামে শুধু টাকা নয়, পাওয়া যাবে এর কদরও। নাদিম মারজান, সময় সংবাদ। 10,000 বছরেরও বেশি সময় আগে হারিয়ে যাওয়া ডায়ার উলফ বা বিশালদেহী নেকড়ে পৃথিবীতে ফিরে এসেছে, এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কোলাসাস বায়োসায়েন্সেস। তাদের দাবি, আধুনিক জিন প্রযুক্তির মাধ্যমে ডিএনএ থেকে এদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু বিজ্ঞানী মহলে প্রশ্ন উঠেছে এর সত্যতা নিয়ে। ছবির এই প্রাণীগুলো সাধারণ কোনো নেকড়ে নয়, এগুলো ডায়ার উলফ, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কোলোসাল সায়েন্সেসের বিজ্ঞানীরা, যার ডিএনএ তারা 13,000 বছরের পুরানো দাঁতের অংশ ও 72,000 বছরের পুরানো কানের হাড় থেকে উদ্ধার করেছে। আধুনিক ধূসর নেকড়ের জিনোমে প্রাচীন ডায়ার উলফের ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে এই প্রাণীর জন্ম দেওয়া হয়েছে বলে দাবি করেছে কোলোসাল বায়োসায়েন্সেস।
কোম্পানিটি রোমুলাস, রেমুস ও খালিসি নামের 3টি নেকড়ে শাবকের ছবি প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞদের অনেকেই এই দাবিকে দেখছেন অত্যন্ত সন্দেহের চোখে। তাদের দাবি হাজার হাজার বছর আগে বিলুপ্ত প্রাণীর জিন পুরোপুরি পুনর্গঠন করা প্রায় অসম্ভব, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ডিএনএ নষ্ট হয়ে যায়। তবে কোলোসাল বায়োসায়েন্সেস বলছে এরা হলো প্রথম ডায়ারোলফ ছানা যারা আধুনিক জিন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীতে ফিরে এসেছে। তারা জানায় দেখতে অবিকল ডায়ারোলফের ছানার মতো হলেও এদের বাবা মা না থাকায় অতীতের ডায়ারোলফের মতো দক্ষ শিকারী হয়ে উঠবে না এরা। কাকুলি আখতার, সময় সংবাদ। নেদারল্যান্ডসের লিসে শহরের কিউকেনহফ পার্ক এখন যেন ফুলের স্বর্গ। রঙিন ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা। একদিকে প্রাকৃতিক রঙিন ফুল, অন্যদিকে মানুষের পরিশ্রমে গড়ে উঠেছে বোলেনস্ট্রিক নামে খ্যাত নেদারল্যান্ডসের বিখ্যাত ফুলবাগান এলাকা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রঙের বিস্ফোরণ ঘটে নেদারল্যান্ডসের কিউকেনহফ পার্কে। রক্তিম, বেগুনি, হলুদ আর সাদা রঙের টিউলিপ, ড্যাফোডিল আর হায়াসিন্থের মতো ফুল যেন প্রতিযোগিতায় নেমেছে সৌন্দর্য ছড়ানোর। ইউরোপের অন্যতম বৃহৎ পার্কটিতে বসন্ত এলে জমে ওঠে এই ফুলের উৎসব। অপরূপ এই দৃশ্যের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। পার্কটির প্রধান উদ্যানকর্মী স্টেফান স্লবে জানান, বছরের সবচেয়ে বড় কাজ হলো ফুলের বীজ রোপণ করা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে বড়দিনের আগের দিন পর্যন্ত 40 জন কর্মী হাতে হাতে বসিয়ে দেন 70 লাখ বীজ। একটা একটা করে বীজ রোপণ করতে হয়। এটা খুব সময় সাপেক্ষ, কিন্তু ফলাফল যখন চোখে পড়ে তখন ক্লান্তি ভুলে যায়। ফুলের টানে প্রতিদিন পার্কে ভিড় করেন হাজারো মানুষ। কেউ হানিমুনে, কেউ জন্মদিনে, আবার কেউ নিছকে প্রকৃতির রঙে নিজের মনকে রাঙিয়ে তুলতে। এটা আমাদের হানিমুন ট্রিপ। চারপাশে শুধু ফুল আর ফুল। এমন ঘ্রাণ আর রঙের সমাহার আগে কখনো দেখিনি। 250 হেক্টর জুড়ে বিস্তৃত কিউকেনহফ পার্ক খোলা থাকবে 11 মে পর্যন্ত। মাত্র 8 সপ্তাহের জন্য খোলা থাকে পার্কটি। কিন্তু এই সময়ে 14 লাখের বেশি মানুষ উপভোগ করেন রং, ঘ্রাণ আর প্রকৃতির অপার সৌন্দর্য। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।